ব্যাংকের অ্যাকাউন্টও দিয়ে দিই, ও কখনোই অযথা খরচ করবে না। দ্যাটস ওয়াই হচ্ছে ও আমাকে অলওয়েজ বলে যে তোমার যা লাগবে তুমি কেনো। বাট এটাও সত্য, আমাকে জোর করে, অনেক জোর করে, প্রত্যেকটা জিনিস কেনার জন্য জোর করে। বাট আমার ওই যে স্বভাব যে আমার যেটা লাগবে না সেটা আমি কিনতে চাই না বা কিনি না, যেটা আমার দরকার সেটা আমি লাখ টাকা হইলেও আমি কিনবো। তো যাই হোক, এরপর আমরা যাইতেছিলাম হচ্ছে আমাদের মেইন যে কেনাকাটা আমাদের ঘরের, তো ওই ঘরে কেনাকাটা করার জন্য। তো আপনারা সবাই জানেন যে আমার কিছু ফিজিক্যাল প্রবলেমের কারণে আমি রোজা রাখতে পারতেছি না। তো এই জন্য আসলে আমার ক্ষুধা লাগতেছিল, তো আমাকে সাবওয়েতে নিয়ে যায়, বলতেছে তুমি খাও, কিছু একটা খেয়ে নাও। বাট যতই আমার ফিজিক্যাল প্রবলেমের জন্য আমার রোজা না রাখা হোক না কেন, আমি কিন্তু সারাদিন না খেয়েই থাকি। আমার ওরকম পরিমাণ খাওয়া হয় না, বিকজ রমজান মাস তো আসলে মনেও টানে না যে আসলে খাই কিছু। তো আমাকে অনেক জোর করে বলতেছে যে তুমি কিছু খায় নাও, অনেক ঘোরাঘুরি করছো, তুমি পরবর্তীতে দেখবা সুস্থ হবা না, বাকি রোজাগুলো রাখতে পারবা না। তো পরবর্তীতে আমি ওর জোরাজোরিতে একটা রোস্টেড চিকেন সাবওয়ে নিচ্ছিলাম। তো মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। তবে আমি একদম স্মল যেটা 6 ইঞ্চের ছিল ওটা অর্ডার করেছি, বাট 6 ইঞ্চেরটাও আমার খেতে অনেক প্রবলেম হয়েছে। তো বড়টা যেটা সেটা নিলে তো আমি জানি কি হইতো। আমাকে হাসিবি বলছে তুমি ছোটটা নাও, তুমি খেতে পারবা না, কারণ আমি খেতে পারিনি বড়টা, তুমি কিভাবে খাবা। তো সেক্ষেত্রে আমি ছোট একটা 6 ইঞ্চের একটা সাবওয়ে নিয়েছি। এখন কিছু বেপরদা হুজুর এসে বলবে, আপু রোজার মাসে এভাবে খেয়ে ভিডিও আপলোড করতেছেন, যারা খাইতে পারে না, যাদের খাওয়ার মুরত নেই, তারা তো এগুলো দেখলে অনেক কষ্ট পাবে। আরে ভাই, যারা খাইতেই পারে না তারা ফোনই বা ইউজ করবে কিভাবে, আর তারা খাবেই বা কিভাবে, মানে দেখবেই বা কিভাবে। সো এইসব ধরনের ফালতু রকমের কমেন্ট করার কোনো দরকার নাই। নিজের চরকায় তেল দিয়ে নিজের সংসারের দিকে তাকান, নিজের জীবনের দিকে তাকান, জীবনে অনেক আগে যেতে পারবেন। সো দেখেন, আমরা মিস্টার ডিওয়াইতে চলে আসছি। এখন আমাদের ঘরে যে জিনিসপত্রগুলো লাগবে ওই জিনিসপত্রগুলোই আসলে মূলত আমরা কেনাকাটা করব। তো আমি আমার ফোনটা বের করে নিচ্ছিলাম, ফোনের মধ্যে আমার লিস্ট করা ছিল যে কি কি লাগবে, ওই লিস্টটা আমি আসলে পড়তেছিলাম, তারপর দেখতেছিলাম আশেপাশে যে কোথায় কোন রোতে গেলে আসলে আমি আমার জিনিসগুলো পাবো। তো এখন আমি আমার জন্য মিনিমাম কিছু জিনিস কিনে নিব, কারণ এখন আমি অযথা অনেক কিছু কিনবো না, কারণ আমার যেহেতু বাংলাদেশে আবার ব্যাক করতে হবে একবার। তো সেক্ষেত্রে আমার বাংলাদেশে ব্যাক করার জন্য আমার এই জিনিসগুলো আবার টেনে আসলে আমার হাজবেন্ডের যে বাসায় আমার হাজবেন্ড থাকে, আসলে মানে কোম্পানির যে বাসাটায়, ওই বাসাটার মধ্যে আবার টেনে নিয়ে যেতে হবে। সো এটা অনেক বড় একটা হ্যাসেল। তো এই জন্য আমি অল্প জিনিস কিনবো, যাতে করে এখন আপাতত চলতে পারি। তারপরে আমি যখন বাংলাদেশ থেকে আবার একবারে চলে আসবো, তখন হচ্ছে গিয়ে আমি জিনিস কিনে ফেলবো। সো আগে থেকে একটু স্পয়লার দিয়ে দিলাম যে বাংলাদেশে আমার ব্যাক করতে হবে, তবে বাংলাদেশ থেকে আমি অতি শীঘ্রই আবার একেবারে জন্য চলে আসবো। সো সবাই দোয়া করবেন, আসলে ওই প্রসেসিংটার জন্য আমার মালয়েশিয়াতে আসা। তো আমি যেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোভাবে এখন থাকতে পারি এবং ওই প্রসেসিংটা কমপ্লিট করে বাংলাদেশে ব্যাক করতে পারি। আর দেখেন এখানে আমাদের কতগুলো জিনিস হয়ে গিয়েছে, মানে অল্প কিনবো বলেও কিন্তু অনেক কিছু কেনা হয়ে গেছে। এটাই মনে হয় সংসার, মানে এইটা লাগে ওইটা লাগে, মানে অল্প দিনের জন্য হইলেও আপনার এটা ওটা লাগবেই। এই অল্প কিছু কিনতে যাই এত কিছু, তাহলে চিন্তা করেন যে বেশি কিছু কিনলে কি হবে। আমি আবার বিলের দিকে তাকাই দেখতেছিলাম কত টাকা আসতেছে, বাট একটা জিনিস হিসাব করে দেখলাম যে এত কিছু কেনার পরেও এত অল্প টাকা বিল আসছে। বাট বাংলাদেশে যদি আমি এই জিনিসগুলো কিনতে চাইতাম, আমার মনে হইতেছিল যে আমার হাজবেন্ডের একটা কিডনি আর আমার একটা কিডনি বিক্রি করা লাগতো। বাট এখানে এত কম প্রাইস বা এত মিনিমাম একটা প্রাইস আসছে বা বিল আসছে, যেটা কল্পনাও করা যেতেছে না। হইতে পারে অনেক বিল দেখাচ্ছে, এটা আপনাদের কাছে অনেক বেশি হইতে পারে, বাট এতগুলা জিনিস আসলে বাংলাদেশে কিনতে গেলে টু বি অনেস্ট মিনিমাম এখানে আমার 20,000 টাকা বা 15,000 টাকার মতো লাগতোই। তো আপাতত ব্লগটার একদম শেষের দিকে চলে এসেছি, আমরা কেনাকাটা শেষ, এখন আমরা বাসার দিকে যাচ্ছিলাম। আর মনে মনে ভাবতেছিলাম বাঙালি জাত তো, যে কোনো জায়গায় গেলে ওই জাতের ট্যাগ একটা রাখতেই হবে আমাদের। দেখেন বালতি নিয়ে আমি মার্কেট এখন ঘুরতেছি বিদেশের মতো জায়গায়। তো একদিক থেকে লজ্জাও লাগতেছিল, আরেক দিক থেকে কনফিডেন্সও লাগতেছিল যে থাক, কেউ তো তাকাইতেছে না, বাংলাদেশে থাকলে তো হ্যাবলায় তাকাই থাকতো। তো এরপরে আমার হাজবেন্ড এরপর হচ্ছে কি হাসিব ওয়াশরুমে গেছে, তো আমি আবার হচ্ছে গিয়ে মেট্রো স্টেশনে ওঠার আগে এখানে বসেছিলাম কিছুক্ষণ। পায়ের ব্যথায় আমি শেষ হয়ে যেতেছিলাম আজকে হাঁটতে হাঁটতে। বাট দেখেন এখানেও কিন্তু আপনাদেরকে কেউ তাকাবে না। এই একটা জিনিস, আপনি বাহির কান্ট্রিতে আসলে খুবই শান্তিতে থাকবেন। আপনি যদি ময়রাও যান, আপনি যদি জামা কাপড় ছাড়াও হাঁটেন, আপনাদেরকে কেউ তাকাবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। বাট বাংলাদেশের মানুষরা তো পারে না, চোখ দিয়ে মানুষদেরকে খায় ফেলে। তো যাই হোক, এরপর আমরা ফ্রুটসের দোকানে আসি, যেহেতু ইফতার করব আমরা, তো আমাদের কিছু ফ্রুটসও লাগবে বাসার। তো ফ্রুটস গুলো নেওয়ার জন্য আমরা ফ্রুটসের দোকানে চলে আসি, যেটা আমাদের স্টেশনের নিচেই ছিল। তো এখানে নাকি ফ্রুটসের দাম হাসিব বলতেছিল একটু মোটামুটি কমের মধ্যে আছে। তো আমাকে হাসিব পলিথিন দিয়ে বলতেছে, তোমার যেটা যেটা খাইতে ইচ্ছা করে তুমি ওটা নিয়ে নাও, তোমার যা যা ইচ্ছে করবে খাইতে তুমি তোমার মন মতো এখানে চুজ করে নাও। তো আমি সুন্দর মতো এখানে আমার যা যা খাইতে ইচ্ছা করতেছিল ওটা নিতেছিলাম, ড্রাগন, সবেদা, দেন আরো কিছু ফ্রুটস আমি টিএমসি বাজার থেকেও নিছি। তো এখন হচ্ছে গিয়ে আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম, এখান থেকে বাসে করে আমরা টিএমসি তে ডিরেক্ট যাব। তো আমার ওই যে বললাম পায়ের ব্যথা করতেছে, তাই আমি
আমি আবার বাস স্টেশনে এসে এইভাবে বসেছিলাম। তো বাস আসতে যেহেতু 17 মিনিট লাগবে, তো ও বলতেছিল যে বাস আসতে যেহেতু 17 মিনিট লাগবে, তুমি একটা ড্রিঙ্কস নিয়ে নাও, ড্রিঙ্কস খেতে খেতে দেখবা বাস চলে আসবে। বাট আমার নসিবটা আজকে এতটাই খারাপ ছিল যে আমি যে কোনো জায়গাতে আমার যে কোনো জিনিস কিনতে যাই কিন্তু আমি ধোকা খাইতেছিলাম। Less ice, huh? মানে হচ্ছে বোবা ড্রিঙ্কস নিতে গেছিলাম, বাট বোবা ফিনিশ, মানে বোবাই নাই, আমি বোবা ড্রিঙ্কস কি খাবো। বাট উনি বলতেছিল 4:30-এর দিকে হচ্ছে বোবা আবার রিফিল করবে। তো 4:30 পর্যন্ত এখানে বোবা ড্রিঙ্কস খাওয়ার জন্য কে বসে থাকবে ভাই, আমাদের বাসও চলে আসছে। তারপর আমরা বাসে উঠে যাই। একটা পুরুষ মানুষের কতটা কষ্টের পিছনে আমাদের মেয়েদের সংসারে এতটা পরিমাণ সুখ শান্তি তারা দেয়, এটা হচ্ছে তার সর্বোচ্চ প্রমাণ। এই যে এতগুলো জিনিস কিনলাম, এতগুলো টাকা ভাঙলাম, তার সর্বোচ্চ ক্রেডিট তার এই হাতের অবস্থাগুলা। মানে সে কখনো কোনো দিনও বুঝতে দেয় না যে তার কতটা কষ্ট হইতেছে এই জিনিসগুলো জোগানোর জন্য। মানে হাতগুলো নাই, ও তো যেহেতু শেফ, আমার হাজবেন্ড কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট শেফ একটা রেস্টুরেন্টের, তো কত জায়গায় যে ভাত পুড়েছে সেটাকে দেখানোর মতন। আমি জাস্ট কয়েকটা আপনাদেরকে দেখালাম। তো কিছু মেয়েদেরকে আমি বলতে চাই যারা হচ্ছে সংসার নামে ছেলেদের টাকা পয়সা আত্মসাৎ করার জন্য ছেলেদের কাছে আসেন, যে একটা পুরুষ মানুষ তার টাকা পয়সা গুলো জোগানোর জন্য বা তার ফিউচারের জন্য সে কতটুকু কষ্ট করে সেটার আইডিয়াও আপনার কাছে দেই। তো যাই হোক, এরপর দেখেন আমরা হচ্ছে টিএমসি বাজারের এই সাইডে চলে এসেছি। তো প্রথমে টিএমসির পাশে ভাঙচার ভিলা একটা মার্কেট আছে, যেখানে হচ্ছে মেয়ে ব্যাংক মানে হাসিবের যে টাকাগুলো উইথড্র করেছে ওগুলো ব্যাংকে জমা দিতে আসছি আমরা। তো এখানে কিন্তু আপনার ওই গাড়িগুলো যে তাক তাক করে রাখা থাকে, আপনি টান দিলে গাড়ি বের হয়ে চলে আসবে এরকম না। এখানে যেহেতু কোনো সিকিউরিটি গার্ড বা এটার উপরে দায়িত্বের মতো কেউ নেই, এখানে আপনাকে কয়েন দিয়ে তারপর হচ্ছে গিয়ে এই ঠেলা গাড়িগুলো নিতে হবে। তো এখান থেকে আমরা এখানে একটা গাড়ি নিই আমাদের যে বাকি কেনাকাটাগুলো আছে ওগুলো করার জন্য। তো পরবর্তীতে টিএমসি থেকে আমাদের যে খাবারের জিনিসগুলো আরো লাগবে ওই জিনিসগুলো আমরা কিনি, এবং এখানেও দেখি মোটামুটি ভালো টাকায় বিল আসছে। মানে ওই দিনের এত বিল আমরা করেছি যে আমাদের আর বাকি মাসে কোনো বিল আলহামদুলিল্লাহ করা লাগবে না। বিকজ আসলে বাহির কান্ট্রিতে কিন্তু ওই আপনি বাজারে হঠাৎ করে রিক্সা দিয়ে বের হয়ে চলে গেলেন একটা টুকটাক কিছু কেনার জন্য, অটো একটা দিয়ে টান দিয়ে বাজারে গিয়ে কিনতে পারেন, বা এরকম কোন সিস্টেম নেই। আপনাকে বাজারে যাইতে হইলেও কিন্তু গাড়ি দিয়ে যেতে হবে। সো বাহির কান্ট্রিতে বাজার সদাই করাটা একটু টাফ। তো এই জন্য আমরা কি করেছি, একবারে বাজারটা কিনে মানে 1 মাসের একবারে বাজারটা কিনে কিন্তু একবারে বাসায় চলে গিয়েছি, যাতে আমাদের আর কষ্ট না করতে হয়। তো আমি বাংলাদেশে থাকতে হাসিব আমার জন্য একটা স্ট্যান্ড কিনে, যেটা এআই স্ট্যান্ড, মানে আপনার মুভমেন্টের সাথে সাথে স্ট্যান্ডটাও মুভ করবে। এটা একমাত্র আমার ব্লগের জন্য কিনেছে, যে তুমি এসে ব্লগ বানাবা, তোমার ব্লগ বানাতে অনেক প্রবলেম হয়, মাঝে মাঝে দেখি তুমি লবণের বয়মের উপরে চিনির বয়মের উপরে মোবাইল রেখে ব্লগ করো। তো এই স্ট্যান্ডটা তোমার অনেক কাজে লাগবে, এটা আমার জন্য আগের থেকেই কিনে রাখে। এবং আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটা ওপেন করার জন্য, বিকজ বাংলাদেশ থেকে আমি এটা দেখে আসতেছি। তো আজকে প্রথমেই যে এসেই টাচ করলাম, এত পরিমাণ এক্সাইটেড ছিলাম, আর এত সুন্দর এত জোস একটা স্ট্যান্ড, আর প্রাইসটাও এত রিজনেবল। এই স্ট্যান্ডটা আমি যদি বাংলাদেশে কিনতে যেতাম মিনিমাম কিন্তু প্রায় 5-7 হাজার টাকা আমার গুনতে হইতো মিনিমাম, বিকজ একটা নর্মাল স্ট্যান্ডের দামই আমি জিজ্ঞেস করেছিলাম খিলক্ষেতের রাজুক মার্কেটে 3,000 টাকা চাইছে। বাট এই স্ট্যান্ডটা অনলি হচ্ছে বাংলাদেশি টাকার প্রায় 4,000 টাকা আর 3,000 টাকা পড়ছে, এরকম সামথিং হবে, ঠিক সঠিক মনে নেই আমার। তো যাই হোক, বাহির কান্ট্রির জিনিসও ভালো, দামও কম, এই জিনিসটাই খুবই ভালো লাগে। তো আস্তে আস্তে আমি সবকিছু জিনিস ওপেন করতেছিলাম, দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক মতো আসছে কিনা, এবং প্যাকেটগুলো ওপেন করতেছিলাম। খুব খুশি লাগতেছিল, আর আমি ওকে বলতেছিলাম যে দেখো, বিনা ওকেশন বা কোনো ওকেশন ছাড়া, কোনো বার্থডে প্রোগ্রাম ছাড়াই জিনিস ওপেন করতে খুবই ভাল লাগে। তো আমার জন্য কিছু ডাবের পানীয় নিয়ে আসছে। আমি তো আগেই বললাম আমার ফিজিক্যাল কিছু প্রবলেম আছে, যার কারণে আমি রোজা রাখতে পারতেছি না। তো ওই প্রবলেম গুলোর জন্য আমার এক্সট্রা করে কিছু জিনিস খাইতে হইতেছে সলভ হওয়ার জন্য আসলে। তো পরবর্তীতে আমি আস্তে ধীরে জিনিসগুলো গোছাই যেগুলো নিয়ে আসছি। তো একা যে আমি গোছাই বিষয়টা তা না, আমার সাথে সাথে কিন্তু ও আমাকে অনেকটা হেল্প করে। তো আমি ওকে বলি কি যে তুমি যাও বিশ্রাম নাও বা শুয়ে থাকো, তোমার কালকে আবার অফিস আছে। তো আমাকে একটা জিনিস রিপ্লাই করে যে তোমাকে বিয়ের আগে আমি বলছিলাম না বারবার যে তোমাকে আমি বসায় রাখবো, আমি কাজ করব। সো এটা যখন বলছে তখন আমি বললাম যে দেখো, মুখে তো অনেক কিছুই বলে, বলতেছে যে না, মুখে মানুষ হয়তো বা অনেক কিছু বলে, কিন্তু আমি মুখে অনেক কিছু বলি না, আমি যেটা মুখে বললে আমি সেটা তোমার কাছে করেই ছাড়বো। সো তুমি আগেই তোমাকে বলছি, তুমি আসার পরে
তুমি বসে থাকবে, আমি কাজ করবো। সো এখনো তোমাকে বলতেছি তুমি যাও, তুমি বসো, আমি কাজ করতেছি। তো তারপর দুজনেই হাতাহাতি করে একসাথে মিলেমিশে কাজগুলো কমপ্লিট করি এবং কাজ করতে করতে দেখি ইফতারের সময় হয়ে গেছে। তো আমি দৌড়ায় যায় ওকে পানি দিই এবং খেজুর দিই যে তুমি ইফতারটা আগে ভাঙো, তারপরে আমরা না হয় একসাথে বসে ইফতার খুলবো নি, কাজগুলো শেষ করে আপাতত পানিটা খাও। পরবর্তীতে আমরা টুকটাক কিছু খেয়ে আবারও আমাদের কাজে ব্যাক করি, বিকজ কাজ আসলে এভাবে ছেড়ায় রেখা খাওয়া দাওয়া করা পসিবল না। আর এটা তো আর বাংলাদেশটা যে আমার নিজের কিচেন, আমি নিজে ছড়া ছিটা রাখতে পারবো, যেহেতু আমার সাথে আরো কয়েকজন থাকে। সো ওরাও যেহেতু কিচেনে কাজ টাজ করবে, সো এগুলো আমাদের ক্লিন করে রেখে তারপরে আমাদের খেতে হবে। তো এই জন্য আমরা কাজগুলো আগে কমপ্লিট করি, তারপর আমরা খেতে বসবো। তো এখানেও আমাকে কিউব করে প্রত্যেকটা ফ্রুটস কেটে দিয়েছে এবং এগুলো আমি ফ্রোজেন করার জন্য এখন ফ্রিজে রেখে দিব। আর এখানে ফ্রিজে কিন্তু বাংলাদেশে যেরকম আমাদের নিজেদের ফ্রিজে আমরা পলিথিন দিয়ে মুড়িয়ে তারপরে রেখে দিই, এখানে কিন্তু এটা করা যাবে না। এখানে নিয়ম হচ্ছে কি আপনি সুন্দর করে এটা চাইলে বক্স করে রাখতে পারবেন, বিকজ এখানে যদি ব্যাড স্মেল আসে ফ্রিজে, বা ফ্রিজে যদি কোনো রকম কোনো পানি বা কোনো কিছু যদি পড়ে, সেটা নিয়ে ওরা কিন্তু কমপ্লেন করবে। সো এই জিনিসগুলো মেনটেন করতে আমার অ্যাডজাস্ট করতে হয়তো বা একটু টাইম লাগবে। দ্যাটস আমার কাছে মনে হচ্ছে অনেক অনেক কাজ। তো যাই হোক, আসলে প্রত্যেকটা জায়গার সিস্টেম তো আর এক না, এখানে সিস্টেম এক, আমার বাংলাদেশের সিস্টেম আরেক ছিল। তো একদিক দিয়ে ভালো হয়েছে, এই জিনিসগুলো আমি শিখতেছি, নতুন করে কাজ শেখাটাও অনেক ভালো বা এক্সাইটমেন্ট কাজ করে নিজের মধ্যে। তো কাজ কমপ্লিট করে সুন্দর মতো আমরা খাওয়া দাওয়া করতেছিলাম এবং খাওয়া দাওয়া করার পূর্বেই আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করে দিব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে এবং আমার প্রত্যেকটা ব্লগ তো আমি বলেই দিলাম প্রথমে যে আমার পার্ট বাই পার্ট আসবে, বিকজ ব্লগগুলো অনেক বড় হচ্ছে। এত বড় ব্লগ আসলে দেখাটা বা সময় নিয়ে দেখাটা আসলে কারোর হাতে ওরকম পরিমাণ টাইম হয়ে ওঠে না। তো এই জন্য আমি প্রত্যেকটা ব্লগেরই পার্ট 1 পার্ট 2 করে আপলোড করবো। আজকের ব্লগটা থাকবে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ব্লগটা শেষ করতেছে আমার জামাইয়ের ঘর মোছা দিয়ে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।